সেইগুলো যখন দিতে চাইছি না তখন বলতে চাইছে না গেলে কিন্তু এরপরে কিন্তু তোমাদের এখানে বাস হবে না। বাধ্য হয়ে গেলাম, সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছে। প্রথম শুরুতেই বলছে যে যারা এই মিছিলে আসবে না, বেশি যদি এ করতে চায় তাদের কাছে তাদের হাতে সাদা থান ধরিয়ে দেওয়া হবে। ভোট তো এখানে মানে ওরাই ভোট নিয়ে নেয়, নিয়ে গেলে তোমাদের ভোট দিতে হয় না। বুঝে গেলে বলে দেয় যে তোমাদের ভোট হয়ে গেছে, চলে যাও, বাইরে থেকে হাতে কালি লাগিয়ে দিলে চলে এসো। তৃণমূল কংগ্রেসের চল চাতুরি, নিজস্ব কোনো টিভি চ্যানেল থেকে ওনারা এইটা লুকিয়েছে না। উনি যতই লক্ষ্মী ভান্ডারের অজুহাত দেখাক, এই কন্যাশ্রী রূপশ্রী এইসব অজুহাত দেখাক, এরকম একটা মানে কি বলবো, এরকম লজেস মানুষ খায় না। প্রথম যখন প্রতিবাদে নেমেছিলেন কেন এসেছিলেন? তখন তো কোনো রাজনীতি ছিল না, কি সাহস? আপনি বাড়িতে দিব্যি কাজকর্ম করতেন, বাচ্চা মানুষ করতেন, এই সাহসটা আপনি হঠাৎ করে সামনে চলে এলেন কেন? প্রথম না, আমাদের আন্দোলনে আসাটা, আমরা এটাও অনেকদিন ধরে মানুষের মানে উপরে অত্যাচার হচ্ছিল। যেমন দেখুন, জমি জায়গা, মানুষের গরিব মানুষের জমি জায়গা, যে চাষের যতটুকু জমি, সেই জমিটা তাদের সম্বল। আমাদের বছরে একটাই চাষ হয়, ওই ধান চাষ। এবার সেটা যখন এই নদীর জল ঢুকে যখন বন্যা হয়ে যেত, তখন ওরা এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদার, এরা মানুষকে ভুল বুঝিয়ে ওরা লিসে নিয়ে নেয় যে আমরা মাসে মাসে লিজ দেবো, এরকম 12,000 টাকা কি 8,000 টাকা এরকম একটা লিজ আমরা দেবো, জমি আমাদেরকে দাও, তারপরে যখন আমাদের জমি যখন আপনারা বলবেন তখন আমরা ফিরিয়ে দেবো। মানুষের কাছ থেকে এরকম মানে মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়ে জমি কেড়ে নেয়, নিয়ে তারপরে দিনের পর দিন তাদের লিজের টাকা চাইতে গেলে তাদেরকে মারধর করা, তাদেরকে পার্টি অফিসে আটকে রেখে কোদালের ব্যাট দিয়ে মারছে, তাদেরকে লিজের টাকা দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানান রকম এরকম সমস্যা হতে থাকলো। তারপরে আস্তে আস্তে যেটা গোপন সূত্রে হচ্ছিল মেয়েদের উপর অত্যাচার, সেইটা যেন বেড়ে গেল জানো। দেখুন, ধরো আমি একটা শ্বাসকষ্টর পেশেন্ট, আমার ছোট বাচ্চাদের, সেও শ্বাসকষ্টর পেশেন্ট। এবার আমরা ঘরে থাকবো, এবার ঘরের থেকে যদি হঠাৎ করে এসে বলে আমার মেয়ে অসুস্থ, এসে বলছে যে না এক্ষুনি তোমাকে যেতে হবে ওখানে, রাধারানী স্কুলে শাহজাহান ভাই এসেছে, ওখানে যেতেই হবে, ওখানে এক্ষুনি পার্টির মিটিং আছে। এবার যদি বললাম যে না আমরা যেতে পারবো, তখন বলছে কি যেতে পারবে না, আধার কার্ড গুলো দাও, খাদ্য সুরক্ষার কার্ডগুলো আমাদের কাছে জমা দাও। সেইগুলো যখন দিতে চাইছি না তখন বলতে চাইছে যে না গেলে কিন্তু এরপরে কিন্তু তোমাদের এখানে বাস হবে না। বাধ্য হয়ে গেলাম, সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছে। প্রথম শুরুতেই বলছে যে যারা এই মিছিলে আসবে না, তাদের খাদ্য সুরক্ষার কার্ড, আধার কার্ড সব আমাদের কাছে জমা দিতে হবে, আর তাদের বেশি যদি এ করতে চায় তাদের কাছে তাদের হাতে সাদা থান ধরিয়ে দেওয়া হবে। আগুন কি করে? দেখুন, আমি অনেক দিন থেকেই আমার বাপের বাড়ির থেকে আমি দেখে আসছি যে এই মানুষগুলোর অত্যাচার। আমার বাপের বাড়ির ওরকম আমাদের মানে পারিবারিক, মানে যেমন ধরুন আমার বাবার আরো অনেক ভাইরা আছে, তাদের সাথে আমাদের একটু পারিবারিক এই প্রপার্টি সম্পত্তি নিয়ে একটু মানে চলছে, দ্বন্দ্ব চলছে। তার ভেতর দেখতে পাচ্ছি এই রাজনৈতিক দল, এই দিলীপ মল্লিক সহ আরো আমাদের এলাকায় যারা ওনাদের যারা নিচুস্থলে যারা কর্মীরা আছে, এরা প্রচন্ড ভাবে মানে ওদের সাপোর্ট করছে। যে দেখা যাচ্ছে জমির কাগজ আমার নামে, জমির রেকর্ড আমার নামে, সবকিছুই আমার নামে, কিন্তু জমি ওদের করে খাওয়াচ্ছে। কেননা আমার ক্ষমতা নেই, আমি একা মানুষ, আমার বাবা বৃদ্ধ, আমরা 4 বোন, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে আমাদের পাশে কেউ আসছে না। বেশি কিছু করলে রাত্রে ওদের ওই গুন্ডা বাহিনী পাঠিয়ে দিচ্ছে, আর অ্যাবলে দাঁড়িয়ে থাকছে, ঘরের ভিতর ঢুকে যাচ্ছে, এরকম করে ভয় দেখানো হচ্ছে। মানে এটাই কি আপনার ভিতরে আস্তে আস্তে আগুন নিয়ে? হ্যাঁ, অবশ্যই। আমি এইখান থেকে আমি একটা নিজের মনে আমার একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে আজকের ভোট তো এখানে মানে ওরাই ভোট নিয়ে নেয়, নিয়ে গেলে তোমাদের ভোট দিতে হয় না। আমাদের ভোট দিতে গেলে বুঝে গেলে বলে দেয় যে তোমাদের ভোট হয়ে গেছে, চলে যাও, বাইরে থেকে হাতে কালি লাগিয়ে দিল, চলে এসো, আমাদের ভোট দিতে হয় না। তাহলে ওদের ইচ্ছা মতো নিচ্ছে, তাহলে এত অত্যাচার কেন হবে? সবকিছু যদি ওনাদের ইচ্ছা মতোই হচ্ছে, তাহলে এত অত্যাচার কেন হবে মানুষের উপরে? মানুষের উপরে অত্যাচার করছে কেন? মানুষ তো ওনাদের তো কোনো কিছুই মানে ক্ষতি করছে না, গিয়ে ওনাদের কোনো কাজে বাধাও দিচ্ছে না, তাহলে মানুষের উপরে এই অত্যাচারটা কেন হবে? লোকসভা ভোটের ঠিক পরে শোনা গিয়েছিল একটা এক্স্যাক্টলি একটা শব্দ আপনার সম্পর্কে, রেখাপাত্র নিখোঁজ। এইটা কতটা আপনার মধ্যে প্রভাব ফেলেছে? দেখুন, এটাও কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের চল চাতুরি। ওনাদের মানে নিজস্ব কোনো টিভি চ্যানেল থেকে ওনারা এটা লুকিয়েছে। এটা তো মানুষ জানে নিখোঁজ কি মানুষ গোটা সন্দেশখালী নয়, গোটা বাংলার মানুষ দেখছে রেখাপাত্র সন্দেশখালী, এদিকে কলকাতায় যেখানে সেখানেই মানে হাজির হয়ে যাচ্ছে। লোকসভা ভোটের পর শোনা যাচ্ছিল যেটা সন্ত্রাসের একটা সম্ভাবনা রয়েছে, ওখানে মানুষজন ভয় পাচ্ছিলেন, ভীত হচ্ছিলেন। এইরকম একটা যখন পরিস্থিতি, তখন আপনি কি ভয় পেয়েছিলেন যে আপনার পুরনো জায়গায় কোনদিন ফিরে যেতে পারবেন? এই ভয় কি কোনোভাবে সামহাও আপনার মধ্যে কোনোভাবে প্রভাব ফেলেছিল? অবশ্যই, যে আমার মনে সবসময় এটা তো হয়েছিল যে আজকে আমি এই জায়গাটায় যাচ্ছি,
যদি আমার থেকেও আমি যতটা আমার উপরে যতটা আক্রমণ আসবে তার থেকেও বেশি আক্রমণ আসবে এই গরিব মানুষগুলোর উপরে। তাহলে এদের জন্য লড়াই করতে হবে, কিন্তু লড়াইটা কিন্তু মানুষ দিয়েছে। মানুষ কিন্তু ব্রো আমাদের রাজ্যের যে আমাদের 7টা বিধানসভা, বসিরহাট লোকসভা, 7টা বিধানসভার মানুষ, আমি জানি না সংখ্যালঘু মুসলমানেরা কতটা আমাকে সাপোর্ট করেছে, কিন্তু আমি জানি কিছু কিছু মানুষের আমাকে সাপোর্ট করেছে। আর হিন্দু ভোট তো আমার পুরোটাই ঢেলে পড়েছে, কেননা উনি যতই লক্ষ্মী ভান্ডারের অজুহাত দেখাক, এই কন্যাশ্রী রূপশ্রী এইসব অজুহাত দেখাক, এটা মানুষ এইসব ইয়ে খাবে না। এরকম একটা মানে কি বলবো, এরকম লজেস মানুষ খায় না। হ্যাঁ, মানুষ বাংলার মানুষ জানে যে কে আমাদের ভালো চাইছে আর কে কি করছে, যেহেতু ওনারাই আমাকে লড়াইয়ের ময়দানে নিয়ে এসেছিল, এই মানুষগুলোই আমাকে লড়াইয়ের ময়দানে নিয়ে এসেছে, তারাই আমাকে আশীর্বাদ করেছে, সাপোর্ট করেছে। এখানকার মানুষ কোনো মতে, আমি বলছি তো, এরকম একটা লজেস মানুষ খায় না। মানুষ অনেক রকমের লজেস খায়, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের লজেস মানুষ ছুঁয়েও দেখবে না। মানুষ লোকসভার ভোটে যেটা করেছে, প্রত্যেকটা বুথের লিস্ট আমাদেরকে পাঠিয়ে দেখাচ্ছে। দেখো দিদি, আমাদের প্রত্যেকটা বুথে দেখো 12টা বুথের একটা বুথ ওরা ইয়ে করেছে, কিন্তু আমরা দেখো 10-11টা করে বুথ আমরা উঠে গেছি। তাহলে সেখান থেকে কি বোঝায়, এখানে গণনা কেন্দ্রে, আর সেটা কিন্তু আমাদের লোকসভার কিন্তু যেটা হয়েছিল, বসিরহাট লোকসভায় যেটা হয়েছিল, সেটা কিন্তু ইলেকশন কমিশনার পুরোটাই জানে, কিন্তু উনি জেনে শুনেও এটাকে মানে চেপে দেওয়ার চেষ্টা করছে। ও তড়িঘড়ি করে প্রচন্ড ভাবে চাপা দেওয়ার চেষ্টা করে এটাকে চেপে দিয়েছে। ওনারও বিচার করা উচিত ছিল যে তাহলে উনি আজকের ইলেকশন কমিশনার যে যাদেরকে সাপোর্ট করেছে তারাই এত অত্যাচার করছে, এর পরেও কি ইলেকশন কমিশনার কি একটুখানি কি টনক নড়বে না? মুখ্যমন্ত্রীর মতো কি মুখ বন্ধ করে থাকবে? বসিরহাটে তৃণমূলকে হারানো সম্ভব কিভাবে? আপনার হাড়োয়ায় দেখেছেন তো এই উপনির্বাচনের 13 তারিখে ইভিএম ভাস্কর দরজার কোণে বসিয়েছে, জানলার থেকে পাহারা দিচ্ছে, তৃণমূলের সন্ত্রাসবাদীরা পাহারা দিচ্ছে, অথচ বিজেপির যে ক্যান্ডিডেট সে গিয়ে যখন বলছে তার উপরে চড়াও হচ্ছে। তাহলে ওদের সংখ্যায় বেশি আর এনাদের মানে সংখ্যায় কম দেখে এনাদের উপরে হামলা করছে। তারপরে এই অত্যাচার, এই রকম করে যদি দুর্নীতি করে, এরকম করে যদি কারসাজি করে যদি ওনারা যদি জেতে, এটা কিন্তু জেতা বলে না, লড়াইয়ের মতো করতে হবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সে যদি এরকম ভাবে দুর্নীতি করে তাহলে কিন্তু এটাকে দুর্নীতি বলে, এটা কিন্তু ফেস টু ফেস লড়াই বলে না, এটাকে লড়াই বলে না কখনো মানুষ। মানে এই দুর্নীতিটাকে বন্ধ করে 26 সালে বিধানসভা আছে, যদি আপনি প্রার্থী হন সন্দেশখালী থেকে বা যাই হোক, এই দুর্নীতিটা বন্ধ করে কিসের আশায় কিসের ভরসায় আপনারা লড়ছেন যে এই দুর্নীতিটাকে বন্ধ করে আপনারা মানে ক্ষমতা আসতে পারবেন, তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবেন? এই শক্তিটা আপনাদের কি? মানে দেখুন, ইলেকশন কমিশনারের এটা করতে হবে যে ওখানে প্রার্থী ছাড়া তৃণমূল কংগ্রেসের বলে না, যে কোনো রাজনৈতিক মানে দলের প্রার্থী গুলোকে ছাড়া অন্য কাউকে ওখানে অ্যালাউ করলে চলবে না। তাদেরকে খেয়াল রাখতে হবে সিসি ক্যামেরাটা ঠিক চলছে কিনা, ভোটের যে বুতামগুলো, সেই বুতামগুলোকে কেউ সাদা ইয়ে দিয়ে টেপ দিয়ে মানে ইয়ে করে দিচ্ছে কিনা, ঢেকে দিচ্ছে কিনা, এইগুলো লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে লক্ষ্য রাখতে হবে ইভিএমটা ঠিকঠাক চলছে কিনা। ইভিএমটা দেখা যাচ্ছে যে তৃণমূলের বুতামটাই কাজ করছে, বাকি বিজেপির থেকে নিয়ে শুরু করে আর কিছু কিছু বুতাম কাজ করছে না। এইগুলো তো অন্তত ইলেকশন কমিশনার ঠিক রাখতে হবে। আর এই দুর্নীতি, এই যে রাহাজানি যারা করছে, যারা কাটমানি খাচ্ছে, তাদেরকে এই যে বুথের ভিতর ঢুকিয়ে দেওয়া, এদেরকে দূরে রাখতে হবে, সবসময়ের জন্য এদেরকে দূরে রাখতে হবে। এরা গিয়ে হুমকানো দুমকানো এইগুলো করলে চলবে না, মানুষকে মানুষের মতো ভোট দিতে হবে।